হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি এসএসসি এমটি 2025-এর 60 নম্বর জিকে ক্লাস। আর এই 60 নম্বর জিকে ক্লাসটা আলোচনা করলেই তোমাদের কিন্তু এসএসসি এমটি 2024-এর যে এক্সামগুলো হয়েছিল তার সকল শিফটের ক্লাস কিন্তু কমপ্লিট হয়ে যাবে। 1 থেকে 60 প্রত্যেকটা শিফট কিন্তু আমরা আলোচনা করেছি এমটিএস 2024-এ যে এক্সামগুলো হয়েছিল সেগুলো থেকে। ঠিক আছে, তো এটা আজকে আলোচনা করলেই পুরো সব শিফট কমপ্লিট হয়ে যাবে। এবার যা কিছু হবে তোমাদের সব প্র্যাকটিস ক্লাস চলবে, টপিক ওয়াইজ ক্লাস, প্র্যাকটিস ক্লাস, এই নিয়েই কিন্তু আমরা পুরো মাসটা কিন্তু এইভাবেই প্র্যাকটিস করে যাব। ঠিক আছে, আর তোমরা ভালোভাবে আরও প্র্যাকটিস তোমাদের কেমন হয়েছে সেটা তোমরা নিজেরা জানতে পারবে। সেটা কিভাবে না, তোমরা তোমাদের এই মক টেস্ট দিয়ে, আমাদের কিন্তু মক টেস্ট চলছে, ফ্রি মক টেস্ট এই জেনারেল অ্যাওয়ারনেসের উপর। যেমন তোমাদের এক্সাম হয় ঠিক সেইভাবেই 25খানা কোশ্চেন থাকবে, 75 নাম্বার, 25 মিনিট সময়। সঠিক উত্তরের জন্য 3 নাম্বার পাবে, ভুল উত্তরের জন্য -1 নাম্বার কাটা যাবে। তো এটা দেবে কিভাবে না, সেটা আমাদের টেলিগ্রামে তার লিঙ্ক দেওয়া রয়েছে। সেই লিঙ্ক থেকে তোমরা কিন্তু এই মক টেস্টগুলো দিতে পারবে। বোঝা গেল? লিঙ্ক থেকে তোমরা মক টেস্ট দেবে, তোমাদের নিজেদের লিডার বোর্ড দেখতে পাবে, সেখানে আরও অনেক স্টুডেন্ট যারা কিন্তু মক টেস্ট ইতিমধ্যে দিয়েছে। তুমি যদি না দিয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রামে যাও, গিয়ে লিঙ্কে ক্লিক করে মক টেস্টগুলো অবশ্যই দাও। 3খানা মক টেস্ট আমাদের আপলোড করা হয়ে গেছে। পরবর্তীতে আরও কিন্তু মক টেস্ট আমরা দেবো এক্সামের আগে পর্যন্ত। প্রত্যেক সপ্তাহে 2টো করে মক টেস্ট আমরা দেবো, এটা আমরা বলেছি। প্রথমে 1টা করে ভেবেছিলাম, তারপরে তোমাদের কথা বলায় তোমরা অনেকে বলেছিলে, তো তার জন্য আমি প্রত্যেক সপ্তাহে 2টো করে মক টেস্ট দেবো। বোঝা গেল? তো চলো এখন শুরু করি আজকে ক্লাসের ফার্স্ট কোশ্চেন। কী রয়েছে? জালিয়ানবাগ কোন শহরে অবস্থিত? জালিয়ানবাগ কোন শহরে অবস্থিত? তো জালিয়ানবাগ হত্যাকাণ্ড নিয়ে আমরা কিন্তু রিসেন্ট পরপর 2-3টে ক্লাসে আলোচনা করেছি কিনা, যারা রেগুলার ক্লাস করছো অবশ্যই জানো। তো সঠিক অ্যান্সার কী হবে না, সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার 3, অমৃতসরে অবস্থিত। এখান থেকে দেখে নাও, ভাইসরয় লর্ড চেমসফোর্ডের আমলে জালিয়ানবাগ হত্যাকাণ্ড সংঘটিত হয়। জালিয়ানবাগ হত্যাকাণ্ড 13 এপ্রিল 1919। ভালো করে সালটা মনে রাখো। বৈশাখের সময় পাঞ্জাব প্রদেশের অমৃতসর জালিয়ানবাগে এই কিন্তু ঘটনাটা ঘটেছিল। জালিয়ানবাগ হত্যাকাণ্ড দায়ভার ছিল ব্রিটিশ সেনাবাহিনী জেনারেল ডায়ারের ওপর ছিল। 1919 সালে জালিয়ানবাগের ঘটনা তদন্তে হান্টার কমিশন গঠন করা হয়েছিল। তাহলে প্রত্যেকটা তথ্যই কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এগুলো বারবার আলোচনা করে আসছি, তো আবারও কিন্তু তোমরা এগুলো একবার রিপিট হয়ে গেল। তোমরা যারা আগের ক্লাসগুলো দেখোনি, নতুন রয়েছো চ্যানেলে, অবশ্যই বলবো আগের যে 59খানা ক্লাস দেখে নেবে কিন্তু। 2 নম্বর কোশ্চেন দেখো, ভারতের শিশু দিবস ড্যাশের জন্মবার্ষিকী স্মরণে পালিত হয়। বলো, শিশু দিবস কার জন্মদিন উপলক্ষে পালন করা হয়? অবশ্যই সঠিক অ্যান্সার হয়ে যাবে পণ্ডিত জওহরলাল নেহরু জন্মবার্ষিকী উপলক্ষে কিন্তু প্রতি বছর শিশু দিবস পালন করা হয়ে থাকে। তো সেটা কবে, যদি তারিখটা তোমাদের জানা থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাও। শিশু দিবস কবে পালন করা হয় সেই তারিখটা অবশ্যই কমেন্ট করে জানাও। 3 নম্বর কোশ্চেন দেখো, উভয় অর্থাৎ রাজেশ প্রসন্ন এবং ঋষভ প্রসন্ন কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? রাজেশ প্রসন্ন এবং ঋষভ প্রসন্ন দুজনই হচ্ছে বাঁশি বাদ্যযন্ত্রের সাথে যুক্ত। 4 নম্বর কোশ্চেন দেখো, আত্মনির্ভর ভারত রোজগার যোজনা কোন সংস্থার মাধ্যমে বাস্তবায়িত হয়েছিল? আত্মনির্ভর ভারত রোজগার যোজনা কোন সংস্থার মাধ্যমে বাস্তবায়িত হয়েছিল? সঠিক অ্যান্সার কী হবে না, সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার 1, এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন। 5 নম্বর কোশ্চেন, নিচের কোনটি 37তম জাতীয় গেমসের মাসকট ছিল? 37তম জাতীয় গেমসের মাসকট কী ছিল? হচ্ছে মোগা ছিল তার মাসকট। কোন ইটের তৈরি মিনারটি 83 মিটারের বিশ্বের সবচেয়ে উঁচু টাওয়ার হওয়ার রেকর্ড করেছে? ইটের তৈরি, অবশ্যই দেখবে
ইটের তৈরি মিনার, যেটা 83 মিটারে বিশ্বের সবচেয়ে উঁচু টাওয়ার হওয়ার রেকর্ড করেছে। সেটা হচ্ছে কোনটা? না সেটা হচ্ছে কুতুব মিনার, ভারত। আমাদের ভারতে যে কুতুব মিনার রয়েছে সেটা। তারপরে দেখো 7 নম্বর 2011 সালে আদমশুমারি অনুসারে ভারতের গড় মহিলা সাক্ষরতার হার। দেখো সাক্ষরতার হার তো মনে রাখতে বলেছিলাম, টোটাল সাক্ষরতার হার, পুরুষদের সাক্ষরতার হার এবং মহিলাদের সাক্ষরতার হার, এগুলো বারবার আমি মনে রাখতে বলেছি। তো সঠিক অ্যান্সার হবে 65.46%। 65.46%। 1951 সালে ভারতের সাক্ষরতার হার ছিল 18.33%। 2011 সালে সেটা হয়ে যায় 74.04% টোটাল, যেখানে পুরুষদের হচ্ছে 82.16, পুরুষদের আর মহিলাদের হচ্ছে 65.46। তিনটে মান ভালো করে একটু মনে রাখো। আর আর কি মনে রাখবে? রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে সবচেয়ে সাক্ষরতার হার বেশি হচ্ছে, প্রথম স্থানে রয়েছে কেরালা। আর বিহারে কিন্তু সাক্ষরতার হার সর্বনিম্ন 61.8%। বুঝে গেল? আর অরুণাচল প্রদেশ, যেটা হচ্ছে দ্বিতীয় সর্বনিম্ন সাক্ষরতার হার রয়েছে। এরপর দেখো 8 নম্বর কোশ্চেন, নিচের কোনটি বিনিময় ব্যবস্থার ত্রুটি নয়? বিনিময় ব্যবস্থার ত্রুটি নয় বলেছে কিন্তু, সেটা কোনটা? হ্যাঁ, সেটা হচ্ছে উদ্ধৃত পণ্য অন্যান্য পণ্যের সাথে প্রতিস্থাপিত হয়। এটা কিন্তু ত্রুটির মধ্যে পড়ছে না। 9 নম্বর কোশ্চেন, লঙ্কার সংস্পর্শে আসা যে কোনো টিস্যুকে জ্বালা পোড়ার অনুভূতি তৈরি হয়, তো এর জন্য দায়ী যৌগ কি? লঙ্কার সংস্পর্শে আসা যে কোনো টিস্যুতে এটা জ্বালা পোড়ার অনুভূতি হয় না, জ্বালা করে, তো এর জন্য দায়ীটা কি, কেন হয়? ক্যাপসাইসিন। ক্যাপসাইসিনের কারণে হয়ে থাকে। নিচের কোন ব্রহ্মপুত্র নদীর উপনদী চিহ্নিত করুন? নিচের থেকে, নিচের দেখো এই যে নাম রয়েছে 4টা, এদের মধ্যে থেকে আমাদের কি করতে হবে? ব্রহ্মপুত্র নদীর উপনদী চিহ্নিত করতে হবে। তো ব্রহ্মপুত্র নদীর উপনদী কোনটা? না সেটা হচ্ছে বোর হেডিংহিং। বোর হেডিংহিং, যেটা কিন্তু ব্রহ্মপুত্র নদীর উপনদী। এছাড়া আরও উপনদীগুলো দেখে নাও, লোহিত, দিবাং, সুবাংশিরি, জিয়াভরালি, ধানসিরি, মানস, তোরসা, সংকোচ, মানসটা দুবার হয়ে গেছে, তিস্তা, তারপর হচ্ছে যেটা বললাম বোর হেডিংহিং, দেসাং, দিখৌ, ধানসিরি এবং কপিলি, এগুলো কিন্তু সবই কিন্তু ব্রহ্মপুত্র নদের প্রধান উপনদী। এবার তোমাদের পরবর্তী কোশ্চেনে যাওয়ার আগে তোমরা কিছু কথা একটু শুনে নাও। তোমরা যারা ক্লাসটিকে এতক্ষণে সবাই কিন্তু, যাদের ভালো লেগেছে নিশ্চয়ই ক্লাসটিকে লাইক করে দিয়েছো, লাইকের কথা তো আর বলবো না, নিশ্চয়ই এতক্ষণে করে ফেলেছো, তার সাথে সাথে সাবস্ক্রাইবটা করে ফেলেছো নিশ্চয়ই। তো যদি করে থাকো তাহলে তোমরা একটু শুনে নাও। তো তোমাদের জন্য আমরা এমটিএসের 2025-এর জন্য স্পেশালি আমরা 4খানা প্রথম পিডিএফ তৈরি করেছিলাম, 4খানা, যেখানে ছিল জিকে 6250খানা কোশ্চেন সম্পূর্ণ প্রিভিয়াস ইয়ার 2019 থেকে 24, অর্থাৎ 250খানা ফুল প্র্যাকটিস সেট যেটা সেটা। আর আমরা তৈরি করেছিলাম কারেন্ট অ্যাফেয়ার্স 2024, স্ট্র্যাটেজিকে 14খানা টপিকের উপর, আর ইংলিশ 2000 এমসিকিউর, গ্রামার রয়েছে তার পাশাপাশি ওই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন টোশ্চেন মিলে এই 4খানা আমরা পিডিএফ তৈরি করেছিলাম। এর সাথে আমরা তোমাদের এখন এই যে জিকে টপিক ওয়াইজ বা কারেন্ট অ্যাফেয়ার্স 2025, ম্যাথ, রিজনিং, এগুলো তোমাদেরকে আমরা প্রোভাইড করছি আমাদের টেলিগ্রামে। তো টেলিগ্রামে, সেই টেলিগ্রাম গ্রুপে তোমাদেরকে অ্যাড হতে গেলে কী করতে হবে? না 199 টাকা পেড করতে হবে। 199 টাকায় তোমরা কিন্তু এই সকল প্রকারের আমাদের পিডিএফ নোটস পেয়ে যাবে। তো তার জন্য তোমরা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার যে রয়েছে এই নাম্বারে পেমেন্ট করে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট পাঠাতে পারো, বা কিছু জানার থাকলে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো, মেসেজ করে কিছু জানার থাকলে জানতে পারো। পেমেন্ট হয়ে গেলে তোমাদেরকে আমরা পেড টেলিগ্রাম গ্রুপে অ্যাড করে দেবো, ওখান থেকে তোমরা কিন্তু সমস্ত পিডিএফগুলো কালেক্ট করে নিতে পারবে। বুঝে গেল? তো এবার দেখো চলো 11 নম্বর কোশ্চেন কী রয়েছে।
পানিপথের প্রথম যুদ্ধ 1526-এর সূচনা চিহ্নিত করেছিল। পানিপথের প্রথম যুদ্ধের সূচনা চিহ্নিত করেছিল ভারতের মুঘলদের শাসনকে চিহ্নিত করেছিল। তো পানিপথের প্রথম যুদ্ধ সেটা 1526 সালে বাবর এবং ইব্রাহিম লোদির মধ্যে হয়েছিল। তারপরে দ্বিতীয় যুদ্ধ জানো 1556, যেটা হয়েছিল হেমু বিক্রমাদিত্য এবং আকবরের মধ্যে। তৃতীয় পানিপথের যুদ্ধ যেটা হয়েছিল 1761 সালে, এটি মারাঠা এবং আহমদ শাহ দুরানির মধ্যে হয়েছিল। তো তিনটে যুদ্ধ সাল এবং কাদের মধ্যে হয়েছিল সেগুলো একটু ভালো করে মনে রাখবে। নিচের কোন রাজবংশের উৎপত্তি চীনের ইউহেচিও গোত্র থেকে? কোন রাজবংশের উৎপত্তি? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার 4, কুষাণ রাজবংশ সঠিক অ্যান্সার। 13 নম্বর কোশ্চেন, 42তম সাংবিধানিক সংশোধনী আইন 1976 দ্বারা কয়টি মৌলিক কর্তব্য যুক্ত করা হয়েছে? 42তম সংশোধনী 1976 মৌলিক কর্তব্য কতগুলো বলো? অবশ্যই 10খানা তো 10খানা মৌলিক কর্তব্য যুক্ত করা হয়েছিল। দেখে নাও এখান থেকে। 42তম সাংবিধানিক সংশোধনী আইন 1976 দ্বারা নাগরিকদের মৌলিক কর্তব্যগুলি সংবিধানে যুক্ত করা হয়েছিল। ভারতের সংবিধানে 51A অনুচ্ছেদ মৌলিক কর্তব্যের সাথে সম্পর্কিত। এই 51A অধীনে সংবিধানের 4th অংশে পার্ট 4 10টা মৌলিক কর্তব্য যুক্ত করা হয়েছিল। তারপর 51A ধারার শেষ 11তম যে মৌলিক কর্তব্যটি সেটা 2002 সালে 76তম সংবিধান সংশোধনী আইনের মাধ্যমে কিন্তু যুক্ত করা হয়েছিল। খুব ভেরি ভেরি এই নোটস ভালো করে মনে রাখো, এখান থেকে কিন্তু এক্সামে অবশ্যই তোমরা কিন্তু কোশ্চেন পাবে। 14 নম্বর কোশ্চেন, চুনাপাথর গঠিত কি হবে বলো তো? সঠিক অ্যান্সার অপশন নাম্বার 2, ক্যালসিয়াম কার্বনেট। পিঞ্জর উপন্যাসটি যা পরে একটা চলমান ছবিতে রূপান্তরিত হয়েছিল, তা লিখেছে নাকি? এই পিঞ্জর উপন্যাসটি কার লেখা? অমিতাভ প্রীতমের লেখা। নিম্নলিখিত সমাজ সংস্কারকদের মধ্যে কে হিন্দু ধর্মীয় গ্রন্থের ভিত্তিতে সতীদাহ প্রথাকে বাতিল করেছিলেন? হিন্দু ধর্মীয় গ্রন্থের ভিত্তিতে সতীদাহ প্রথাকে বাতিল করেছিলেন, তিনি হচ্ছেন রাজা রামমোহন রায়। অপশন নাম্বার 2 সঠিক অ্যান্সার, রাজা রামমোহন রায়। 1829 সালের বিখ্যাত প্রবিধান কত নম্বর দেখো? প্রবিধান 17 জারি করে, যা সতী প্রথাকে অবৈধ ঘোষণা করে এবং আদালত দ্বারা শাস্তিযোগ্য বলে সেই সময় ভারতের লর্ড উইলিয়াম বেন্টিং গভর্নর জেনারেল ছিলেন। সেই সময় যখন সতীদাহ প্রথা রদ হয়, লর্ড উইলিয়াম বেন্টিং গভর্নর জেনারেল ছিলেন। ভালো করে এটা মনে রাখো। সতীদাহ প্রথা যখন অবৈধ এবং শাস্তিযোগ্য হয়ে ওঠে তখন লর্ড উইলিয়াম বেন্টিং ছিলেন ব্রিটিশ ভারতের তৎকালীন গভর্নর জেনারেল। যেটা এখানে বললাম সেটা এখানে, এটা সিজিএল 2024 এসে, এটা সিজিএল 2019 এসে। রাজা রামমোহন রায়ের সমর্থনে লর্ড উইলিয়াম বেন্টিং সতীদাহ প্রথা বাতিল করে, এটা এমটিএস 2022 এসছে। তারপরে দেখো, লর্ড উইলিয়াম বেন্টিং 1829 সালে ডিসেম্বর মাসে সতীদাহ প্রথার বিরুদ্ধে আইন প্রণয়ন করেছিলেন। এটা এসএসসি সিপিও 2022 এসছে। সেই একই জিনিস ঘুরে ফিরে কিন্তু আসছে, ঠিক আছে? তো এখান থেকে কিন্তু এই ধরনের কোশ্চেনগুলো আসার চান্স রয়েছে। এরপর দেখো 17 নম্বর কোশ্চেন কী রয়েছে, বিউটেন এবং হেক্সেনের অণুতে যথাক্রমে কয়টা সমযোজী বন্ধন উপাদান পরমাণুর মধ্যে বিদ্যমান? সমযোজী বন্ধন উপাদানের পরমাণু কটা? বিউটেন এবং হেক্সেন 13 এবং 19। কেন্দ্রীয় বাজেট 2023-এ প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনার কোন সংস্করণ ঘোষণা করা হয়েছিল? কেন্দ্রীয় বাজেট 2023-এ প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনার কততম সংস্করণ ঘোষণা করা হয়েছিল? সঠিক অ্যান্সার 4.0।
19 নম্বর, সময়ের সাথে সাথে একটা বাস্তুতন্ত্রের প্রজাতির গঠনে ক্রমান্বয়ে ক্রমিক পরিবর্তনের শব্দটি কী? সময়ের সাথে সাথে যে বাস্তুতন্ত্রের প্রজাতির গঠনের ক্রমান্বয়ে ক্রমিক পরিবর্তনের শব্দ কি বলা হয়? না উত্তরাধিকার। উত্তরাধিকার বলা হয়। নিচের কোন শাস্ত্রীয় নৃত্যশৈলীতে আকাশের উপাদান প্রকাশ পায়? আকাশ কোন নৃত্য? সঠিক অ্যান্সার অপশান নাম্বার 2 কথাকলি। কথাকলি হয়ে যাবে সঠিক অ্যান্সার। আর নৃত্য থেকে আমি বারবার বলছি, আমরা যে নৃত্য থেকে তোমাদেরকে এই 2025-এ যে ক্লাসটা করিয়েছি, টপিক ওয়াইজ প্লেলিস্টে যাও, ওখানে নৃত্যের ক্লাসটা পাবে। ওই ক্লাসটা কিন্তু তোমরা মাস্ট, এমটিএসের স্টুডেন্টরা তোমরা যারা রয়েছো মাস্ট দেখে যাবে। খুবই ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা টপিক। নৃত্য থেকে কিন্তু তোমাদের কোশ্চেন থাকবেই থাকবে এক্সামে। তো সেই মতো আমরা যে ক্লাসটা করিয়েছি তোমাদের ওখানে অনেকটাই কভার হয়ে যাবে। প্রত্যেকটা নৃত্য আমরা খুব সুন্দরভাবে ডিটেলসে আলোচনা করেছি, যেটা তোমরা ক্লাসটা দেখলেই বুঝতে পারবে। ঠিক আছে, তো এবার দেখো 21 নম্বর কোশ্চেন। 2023 সালের সেপ্টেম্বরে করা নিম্নলিখিত সংশোধনগুলির মধ্যে কোনটি নারী শক্তি বন্ধন অধিনিয়ম নামে পরিচিত? নারী শক্তি বন্ধন অধিনিয়ম নামে পরিচিত, সেটা হচ্ছে 128তম সংশোধনী। কোন রাজ্য 2024 সালে খেলো ইন্ডিয়া ইউথ গেমসের 6তম সংস্করণ আয়োজন করেছিল? ষষ্ঠ সংস্করণ আয়োজন করেছিল 2024 সালের কোন রাজ্য? সঠিক অ্যান্সার অপশান নাম্বার 2 তামিলনাড়ু করেছিল। হুগলি শিল্প অঞ্চল কোন রাজ্যে অবস্থিত? হুগলি শিল্পাঞ্চল এটা কোথায় রয়েছে? এটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে রয়েছে। কে না পারবে? পশ্চিমবঙ্গের স্টুডেন্টরা সবাই এটার অ্যান্সার করে দিতে পারবে। বিনোদ কেভিন বচ্চন কোন ভারতীয় নৃত্যশৈলীতে তার অবদানের জন্য ওস্তাদ বিসমিল্লাহ খান যুব পুরস্কার 2021-এর জন্য নির্বাচিত হয়েছেন? বিনোদ কেভিন বচ্চন, তো ইনি হচ্ছেন একজন ওড়িশি নৃত্যশিল্পী। তো ওড়িশি নৃত্যের তার অবদানের জন্য বিসমিল্লাহ খান যুব পুরস্কার 2021-এর জন্য নির্বাচিত হয়েছেন। লাস্ট কোশ্চেন আজকের ক্লাসের 25 নম্বর। ভারতের সংবিধানের কোন ধারা ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজি এর একটি মূল বৈশিষ্ট্য ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজির একটি মূল বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে, যা ভারতে 18 বছরের বেশি বয়সী নাগরিকদের ভোট দেওয়ার অধিকার দেয়? 18 বছরের বেশি নাগরিকদের তো ভোট দেওয়ার অধিকার রয়েছে, তাই কি না আমাদের সবার? তো কোন ধারা? না, এটা বলা রয়েছে 326 নম্বর ধারা। তো এই ছিল মোট আজকের 25খানা কোশ্চেন। আশা করি সবার ক্লাসটা ভালো লেগেছে। আর ইতিমধ্যে সবাই কিন্তু ক্লাসটাকে নিশ্চয়ই লাইক করে ফেলেছো। আর যারা লাইক করোনি, তো অবশ্যই বলবো যে লাইক করে ফেলো, বন্ধুদের শেয়ার করে ফেলো। তার সাথে সাথে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকো এই ধরনের গুরুত্বপূর্ণ জিকে ক্লাস রেগুলার পাওয়ার জন্য। ঠিক আছে, আমাদের গ্রুপ সিডিরও ক্লাস চলছে। আর গ্রুপ সিডি WBSSC অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সিডির জন্য আমরা কিন্তু জিকে পিডিএফ আগামীকাল পাবলিশ হবে, যার প্রাইস রয়েছে মাত্র 49 টাকা। ঠিক আছে, 49 টাকায় তোমরা জিকে পিডিএফটা পাবে। যদি ডেমো দেখতে চাও, তোমরা কিন্তু আগামীকাল আমাদের টেলিগ্রামে আপলোড করে দেওয়া হবে, সেখান থেকে তোমরা ডেমোটা দেখে নিতে পারবে। তারপরে যদি পছন্দ হয় তবে নেবে, তো নচেত না নেবে কোনো সাজেশ। ঠিক আছে, তোমাদের মনে ভালো লাগলে, আমরা কিন্তু যতটা চেষ্টা করেছি পিডিএফটাকে ভালোভাবে বানানোর জন্য। প্রত্যেকটা কোশ্চেন তোমরা এক্সট্রা নোটস সাথে পাবে, টপিক ওয়াইজ পাবে, রিসেন্ট এবং লাস্ট 1.5 বছরের কারেন্ট অ্যাফেয়ার্স পাবে, যেটা তোমরা পিডিএফটা আগামীকাল পিডিএফ এলে দেখতে পাবে। আর এমটিএসের যদি পিডিএফগুলো তোমরা নিতে চাও, এই যে পিডিএফ এতগুলো নোটস তোমরা পাবে একসঙ্গে পিডিএফ আকারে, সেটা কিন্তু মাত্র 199 টাকায়। ঠিক আছে, তার জন্য তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, হোয়াটসঅ্যাপ নাম্বার মেসেজ করো। আর বর্তমানে আমাদের যে সকল পিডিএফগুলো অ্যাভেলেবল রয়েছে, তোমাদের এমটিএসে তো ফুল কম্বো, যেখানে আমি ওই যে দেখিয়ে দিয়েছি ফুল কম্বো কী কী পাবে 199 টাকায়। তাছাড়া তোমরা এমটিএস 2019 থেকে 24-এর জিকে কোশ্চেনের পিডিএফ যদি নিতে চাও, সেটাও আমাদের কাছে রয়েছে। শুধুমাত্র এমটিএস 2024-এর পিডিএফ, সেটা মাত্র 55 টাকায় পেয়ে যাবে। এমটিএস ইংলিশে যদি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যদি নিতে চাও, সেটা 49 টাকায় পেয়ে যাবে। স্টেনো, রিসেন্ট যে স্টেনো এক্সাম হয়েছে এসএসসির এডুকেটিভ প্যাটার্নের, তো তার জিকে এবং ইংলিশ
দুটো মিলে পাবে 99 টাকা। স্টেনো 2025-এর জিকে যদি শুধু জিকে নাও তাহলে সেটা 45 টাকা, শুধু ইংলিশটা নিলে 55 টাকা। তো এইভাবে রয়েছে। সিএইচএসএল এর পিডিএফও অ্যাভেলেবল রয়েছে, তার সাথে সাথে ওই যে বললাম। আর আগামীকাল থেকে ওই ডাব্লিউবিএসএসসি গ্রুপ সিডির বা ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, তো এ সকলের জন্য ওই আমাদের জিকে যে পিডিএফটা আগামীকাল থেকে অ্যাভেলেবল হয়ে যাবে মাত্র 49 টাকা। সেটা যদি সবই যদি নিতে চাও, যেটা নিবে তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ করে সেটা বলবে, তারপরে তোমাদেরকে আমরা পেমেন্ট অপশান, তোমরা তো রেটটা দেখে নিলে এখানে প্রাইসটা রয়েছে কত, কোন পিডিএফে কোন প্রাইস, সেটা পেমেন্ট করতে পারো আগে থেকে করে স্ক্রিনশট পাঠাতে পারো, বা আমাকে মেসেজ করবে, করার পরে তারপরে কীভাবে পেমেন্ট করবে সেটা আমরা বলে দেবো, সেভাবে পেমেন্ট করবে। ঠিক আছে? তো দেখো প্রত্যেকটা পিডিএফের ডেমো আমাদের টেলিগ্রামে দেওয়া রয়েছে, টেলিগ্রামে যাও, ডেমোগুলো দেখো, পছন্দ যদি হয় নেবে। প্রাইসটা আমরা কিন্তু সবার কথা ভেবে সেইভাবে আমরা কিন্তু প্রাইসগুলো রেখেছি, সবাই যাতে নিতে পারে। আর আমাদের এমটিএসের ফুল কম্বো ব্যাচে ইতিমধ্যে কিন্তু 3000, সরি 3000 কেন বলছি, 350 বেশি স্টুডেন্ট কিন্তু অ্যাড হয়ে গেছে। তো যারা তোমরা এখনও ভাবছো যে নেবে কি নেবে না, তোমাদের সামনে কিন্তু খুব সামনেই তোমাদের এক্সাম, বেশি দেরি নেই কিন্তু, আর বেশি দেরি নেই, খুব সামনেই তোমাদের কিন্তু এক্সাম হবে। তো যা কিছু ভাবার এই আগে থেকেই কিন্তু ভেবে চিনতে দেখে যদি নিতে চাও নিয়ে নাও, দেরি করো না। পড়াশোনাটা কন্টিনিউ রাখো, পড়ে যাও, পড়াকে বন্ধ করা যাবে না, পড়াটা চালিয়ে যেতে হবে সবসময়। ঠিক আছে?